ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এবং নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব রয়েছেন তাদের দুজনের মাঝে এই বৈঠকটি রয়েছে। তবে আমরা ধারণা করছি যেহেতু আদালতের নির্দেশ বলা হচ্ছে যে নির্বাচন স্থগিত করা হয়েছে সে বিষয়ে। দুটি নির্বাচন একই দিনে হওয়ার কোনো বিধান নাই, আরপিওতে নাই, সংবিধানও নাই। এখানে অনেক রাজনৈতিক দল তাদেরকে নির্বাচন করতে আসতে দিচ্ছে না, তাদেরকে তাদের কার্যক্রম স্থগিত করে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। এদিকে আওয়ামী লীগের জন্য বড় খুশির সংবাদ হতে চলেছে আজকের নির্বাচন সম্পর্কে গুরুত্বপূর্ণ সংবাদ। যুক্তরাষ্ট্রের করা হুঁশিয়ারি, বাংলাদেশের নির্বাচন আওয়ামী লীগ বাদে কোনোভাবেই হতে পারবে না। এদিকে আওয়ামী লীগ বাদে নির্বাচন হলে নির্বাচনটি অবৈধ হবে। 12 ফেব্রুয়ারির আগে হঠাৎ করে যে কোনো সময় নির্বাচনকে স্থগিত হয়ে যেতে পারে। হ্যাঁ, কারণ অলরেডি বিভিন্ন আসনে নির্বাচন স্থগিত হওয়া শুরু করেছে। সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, অবশ্যই শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবার একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকের সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলুন দর্শক, এই ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। প্রশাসন ইউনূস সরকারকে বিশ্বাস করতে পারে না, কাজেই ট্রাম্প প্রশাসন এই অবস্থায় খলিলুর রহমানকে ওয়াশিংটনে ডেকে নিয়ে আবারও সুস্পষ্টভাবে এই কথাগুলো মনে করিয়ে দিতে চায় যে নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ইউনূস সরকারকে দ্রুত চলে যেতে হবে। সেই সরকারটি কিছুতেই একটা ইসলামিক খিলাফত বা ইসলামী চরমপন্থার দিকে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে না, সেটা নিশ্চিত করতে হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র এখনো বলছে যে অন্তর্ভুক্তিমূলক আওয়ামী লীগ সহ নির্বাচন না হলে অন্য কোনো দল, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলেও ইসলামী চরমপন্থার বিকাশ ঠেকানোর মতো শক্তিশালী অবস্থানে ওই দলটি থাকবে কিনা সেই বিষয়টিও ইউনূস সরকার যাতে ভেবে দেখে। খলিলুর রহমান এ দফায় ওয়াশিংটন যাবার পর এখন দেখা যাচ্ছে যে তিনি পৌঁছে যাওয়ার পর মূলধারার সংবাদ মাধ্যমগুলো দূতাবাস সূত্রেই খবর জেনে সে খবর প্রকাশ করবার সাহস করছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তাকে যে ওয়াশিংটনে বাংলাদেশের আসন্ন নির্বাচন সম্পর্কে আলোচনার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের তরফে, সেটা জানান দেওয়ারও চাপ আছে ডক্টর ইউনূস সরকারের উপরে। এবং সে কারণেই জানা যাচ্ছে যে এ দফায় নির্বাচন বিষয়ে আলোচনা হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়েও, বাণিজ্য শুল্কের বিষয়টি মাথায় রেখে। এবং ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস সূত্রে জানিয়ে দেওয়া হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টার যে খসড়া সূচি আছে তাতে তার আলাপ করবার কথা আছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে, আলোচনা করবার কথা আছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে। স্পষ্টত বোঝা যাচ্ছে মার্কিন প্রশাসন বাংলাদেশের নির্বাচনটিকে নিয়ে উদ্বিগ্ন। তারা গুরুত্বের সঙ্গে বাংলাদেশের নির্বাচনটিকে নিয়ে তাদের যে বার্তা সেটা ইউনূস সরকারকে পৌঁছে দেওয়া প্রয়োজন মনে করছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সফরটির সেটি হচ্ছে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রশাসনে বদল এনে এই অঞ্চলে তার বিশ্বস্ত যে ব্যক্তিবর্গকে বসিয়েছেন, একেবারে সার্জিও গোর, পল কাপুরের মতো ব্যক্তি, অ্যালিসন হুকারের মতো ব্যক্তি, সেই প্রত্যেকজনের সঙ্গে এ দফায় সাক্ষাৎ হবে খলিলুর রহমানের। দেখেন, সার্জিও গোর দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োজিত হয়েছেন এবং তাকেই এ দফায় নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে। সার্জিও গোরকে নভেম্বরে যখন শপথ গ্রহণ করানো হয় তখন প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে স্পষ্টত তাকে বলেন যে বন্ধু মোদির পরামর্শ অনুসারে এবং তার সঙ্গে সুসম্পর্ক রেখে চলাই হবে সার্জিও গোরের মূল উদ্দেশ্য। কারণ একদিকে যেমন এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ট্রাম্প প্রশাসন মনে করে ভারত সরকার বা ভারত তাদের নিরাপত্তার ক্ষেত্রে প্রধান মিত্র চীনকে একরকমের নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে, চীনের প্রভাব মুক্ত রাখবার ক্ষেত্রে এই অঞ্চলে ভারত তার প্রধান মিত্র। তার চেয়েও যে বড় বার্তাটা প্রেসিডেন্ট ট্রাম্প কোনো রাগঢাক না রেখে সার্জিও গোরকে দিয়েছেন সেটা হচ্ছে ভারতে যে বিশাল মধ্যবিত্ত আছে তাতে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য বিক্রি আরো বাড়াতে হবে এবং সেই লক্ষ্যটা মাথায় রেখে যাতে সার্জিও গোর সেখানে কাজ করে। দেখেন, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের ওঠানামা দেখা যাচ্ছে, মানে এই সম্পর্কটা ভালো হয়, এই সম্পর্কটা ভীষণ খারাপ হয়ে যায়। ট্রাম্প যাকে মাই ফ্রেন্ড মোদি বলেন, সেই মোদির সঙ্গে ট্রাম্প প্রশাসনের তার প্রধান কারণ কিন্তু এটাই যে ট্রাম্প কিছুতেই সহ্য করতে পারছেন না যে ভারত কেন রাশিয়া থেকে তেল কিনবে বা অন্য কোনো দেশের সঙ্গে বাণিজ্য বাড়াবে, বিশেষ করে রাশিয়ার মতো দেশের সঙ্গে, যখন ভারত সেই ব্যবসাটা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারে। কাজেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে যাবতীয় মার্কিন প্রশাসনের প্রধান পার্থক্যটা হচ্ছে ট্রাম্প প্রশাসন সব বাণিজ্যের লেন্সে দেখেন। এই ইউনূস সরকার যেই মার্কিন প্রশাসনের একরকমের উৎসাহে, সমর্থনে এবং পরিকল্পনায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছেন, মানে বাইডেন সরকার, সেই সরকারগুলো মানে
এযাবৎকালের মার্কিন প্রশাসনের প্রধান একটা লক্ষ্য থাকতো রেজিম চেঞ্জের মাধ্যমে, মানে তারা যাদেরকে মার্কিন বিরোধী সরকার হিসেবে চিহ্নিত করতো, শেখ হাসিনা স্পষ্টতই তাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী সরকার হিসেবে চিহ্নিত হয়ে এসেছে। ক্রমাগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কটা খারাপ হতে থাকায় সেই অবস্থায় তারা বরাবর মার্কিন স্বার্থ বিরোধী সরকার সরিয়ে মার্কিন স্বার্থ দেখবে এমন সরকার বসাতে চায়। এবং সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারগুলো, বিশেষ করে অনেকেই বলেন ডেমোক্র্যাট সরকারগুলো, এমনকি সেক্ষেত্রে ওই সরকারের পতনের পর যদি উগ্রবাদের বিকাশ হয়, ইসলামী চরমপন্থার বিকাশ হয়, সেসব সরকারকেও মার্কিন সরকার বরাবর আশকারা দিয়ে এসেছে। ট্রাম্প প্রশাসন এ দফায় ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছে যে তারা কিছুতেই এসব গণতন্ত্র আনতে বা রেজিম চেঞ্জ করতে উৎসাহ দেবে না। আর তার চেয়ে সবচেয়ে বড় যে কাজটা তারা ঠেকাবে সেটা হচ্ছে তারা ঠেকাবে ইসলামী উগ্রবাদের বিকাশ। সার্জিও গোর মানে আবার মনে করিয়ে দেই, নয়াদিল্লিতে যে নতুন মার্কিন রাষ্ট্রদূত যাকে দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ ও মধ্য এশিয়ার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে, তিনি কিন্তু 22শে ডিসেম্বর মানে ওসমান হাদির মৃত্যুর পর প্রতিক্রিয়ায় যে ভয়াবহ সব ঘটনা ঘটলো, ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট ভাঙচুর, দীপু দাস হত্যা, এই সব ঘটনার পর সরাসরি ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন। এবং সেই খবরটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই তখন কিন্তু জানানো হয়েছিল যে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে এই বলে আশ্বস্ত করেছেন যে নির্বাচনটা তারা যথাসময়ে অনুষ্ঠিত করবেনই। কিন্তু কিছুতেই যে মার্কিন প্রশাসন সে ব্যাপারে আস্থা রাখতে পারছে না। এমনকি ওসমান হাদির ঘটনার পর খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার মধ্যে যুক্তরাষ্ট্র খুবই দ্রুততার সাথে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদের সমর্থন দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনলেও তারা যে ভরসা রাখতে পারছে না যে ডক্টর ইউনূস সরকার সত্যি একটা নির্বাচনের দিকে হাঁটছে, তার একটা কারণ সার্জিও গোর দিল্লির মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নেওয়ার পরপরই কিন্তু তারই পরামর্শে বা ভারতের সঙ্গে তাদের আলোচনার প্রেক্ষিতে নভেম্বরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই খলিলুর রহমানকে ভারতে ডেকে নিয়ে গিয়েছিলেন। এবং তখনও এ খবর খুবই গুরুত্বপূর্ণ সূত্রে জানা গিয়েছিল যে সেই সভায়, মানে দুই নিরাপত্তা উপদেষ্টার মধ্যকার সভায় সার্জিও গোর কিংবা সার্জিও গোরের ঘনিষ্ঠ দূতেরা উপস্থিত ছিলেন। এবং সেই সভায় সরাসরি ভাবে খলিলুর রহমানকে একদিকে যেমন ধর্মীয় উগ্রবাদের বিকাশ ঠেকাতে অনুরোধ করা হয়, সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের ক্যাম্প গড়ে উঠছে সেসবের দলিলপত্র ভারতের তরফে তার কাছে হস্তান্তর করা হয়, তেমনি বলা হয় যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, একটা আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণী নির্বাচন ছাড়া যে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে খলিলুর রহমান, ডক্টর ইউনূসের সরকার, সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কিছুতেই বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার দিতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু তখন তোলা হয়। সেই আলোচনা সেখানে থেমে যায় এবং খলিলুর রহমানকে বলা হয় গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে ঢাকায় আবারও আলোচনা করতে। এবং 5 দিন পরে তাকে উপস্থিত করা হয় আবার দোহার একজন শীর্ষস্থানীয় মার্কিন ঘনিষ্ঠ মধ্যস্থকের নেতৃত্বে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং খলিলুর রহমান এই 3 পক্ষের কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আবারও এই আলাপটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের তরফে তোলা হয়েছিল যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই কেবলমাত্র বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূস সরকারকে আওয়ামী লীগকে এই নির্বাচনে সংশ্লিষ্ট করার বিষয়ে রাজি করাতে পারে না। তবে তফসিল ঘোষিত হওয়ার পর তারা যে এক রকমের স্বস্তি বোধ করবার প্রত্যাশা করছিল, সেই স্বস্তি তাদের কেটে যায় ওসমান হাদির হত্যাকাণ্ডের মাধ্যমে। এবং সে কারণে সার্জিও গোর একদিকে ডক্টর ইউনূসকে ফোন করেন এবং এখন খলিলুর রহমানকে ওয়াশিংটন ডেকে নিয়ে গেছেন তারা। এবং সেই বৈঠকে সার্জিও গোর ছাড়াও উপস্থিত থাকছেন এবং তার সঙ্গে আলাদাভাবে বৈঠক করছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। যেই পল কাপুর ভারতীয় বংশোদ্ভূত শুধু নন, এই পল কাপুর হচ্ছেন তিনি একজন একাডেমিক। তিনি বরাবর তার পুরো একাডেমিক জীবনের মূল গবেষণার বিষয় হচ্ছে জিহাদ এবং এই যে পাকিস্তান কি করে জিহাদ অস্ত্রটি ব্যবহার করে সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ রপ্তানি করে, এই বিষয়টি নিয়ে তিনি গবেষণা করেছেন। কাজেই বুঝতে বাকি থাকে না ট্রাম্প প্রশাসন তাদেরকে নিয়োগ করেছেন এই পদগুলোতে এবং তারা আসলে কি এজেন্ডা নিয়ে আসছেন। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ যখন নিযুক্ত হন তখন সেনেটে এমন প্রকাশ্য শুনানি ঘটে, তখন পরিষ্কারভাবে তাদেরকে কি এজেন্ডায় বা কি দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে, নিয়োগ করা হচ্ছে সেটা পরিষ্কার হয়ে যায়। পল কাপুরকে নিয়োগ করা হয়েছে একদিকে এই অঞ্চলে ইসলামী চরমপন্থার বিকাশ ঠেকাতে, পাকিস্তান যে ধরনের ইসলামী সন্ত্রাসবাদ রপ্তানি করতে চায় দেশে দেশে সীমান্ত পেরিয়ে, সেটা ঠেকাতে, এবং তাকে বিশেষ যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই অঞ্চলে চীনের প্রভাব মুক্ত করতে। এবং সেক্ষেত্রে পল কাপুর তিনি যখন এই অঞ্চলের দায়িত্ব পান বিশেষ উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন যে বাংলাদেশ চীন থেকে যুদ্ধ বিমান J-10 কিনছে, এগুলো ভালো লক্ষণ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ইউনূস সরকারের সঙ্গে যে তাদের কত দূরত্ব সেটা স্পষ্ট হয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র নতুন যে রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠাচ্ছে ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার শুনানির সময়ও কিন্তু সেনেটে এই আলাপ হয়েছে যে কমিউনিস্ট চীন থেকে সামরিক যুদ্ধাস্ত্র কিনছে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, কি করে এই ঝুঁকি কমিয়ে আনা যাবে।
তখন এই বাংলাদেশে এসে যোগ দেবেন কাজে যেই নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন, তিনি এই প্রতিশ্রুতি মার্কিন সেনেটে দিয়ে এসেছেন যে তিনি বাংলাদেশকে বোঝাবেন চীনের সঙ্গে এই সামরিক সখ্যতা বাড়ানোর ঝুঁকি সম্পর্কে, এবং তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছে এবং অপেক্ষা করছে যে শিগগিরই সেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। মার্কিন প্রশাসন কিছুতেই ভরসা করতে পারছে না যে এই ইউনূস সরকার সত্যিকার অর্থেই একটা নির্বাচনের দিকে হাঁটবে এবং তার আগে আবারও ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো কোনো ভয়াবহ গুরুতর ঘটনা ঘটিয়ে ফেলবে না বা ঘটে যাবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে একেবারে যখন এই দেশ নির্বাচনের দিকে হাঁটছে এবং অন্তর্বর্তী সরকারের কি ধরনের কেনাকাটা করা উচিত সে বিষয়ে, মানে চীনের কাছ থেকে কেনাকাটা করা উচিত না এবং চীনের সঙ্গে সামরিক সখ্যতা বাড়ানো উচিত না, সেসব বিষয়ে মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসনের উদ্বেগ সত্ত্বেও মার্কিন প্রশাসন দেখছে অন্তর্বর্তীকালীন সরকার দুহাত খুলে পাকিস্তান থেকে, চীন থেকে তো যুদ্ধ বিমানের পর যুদ্ধ বিমান কিনছে। তারা দেখছে J-10 চীন থেকে কিনবার ঘোষণার পর এই সপ্তাহে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান পাকিস্তানে গিয়ে ঘোষণা দিয়ে এসেছেন পাকিস্তান চীনের যৌথ কারিগরি সহায়তায় JF-17 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ সরকার। কাজেই ট্রাম্প প্রশাসন ইউনূস সরকারকে বিশ্বাস করতে পারে না। কাজেই ট্রাম্প প্রশাসন এই অবস্থায় খলিলুর রহমানকে ওয়াশিংটনে ডেকে নিয়ে আবারও সুস্পষ্টভাবে এই কথাগুলো মনে করিয়ে দিতে চায় যে নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ইউনূস সরকারকে দ্রুত চলে যেতে হবে। সেই সরকারটি কিছুতেই একটা ইসলামিক খিলাফত বা ইসলামী চরমপন্থার দিকে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে না, সেটা নিশ্চিত করতে হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, এখনো বলছে যে অন্তর্ভুক্তিমূলক আওয়ামী লীগ সহ নির্বাচন না হলে অন্য কোনো দল, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলেও ইসলামী চরমপন্থার বিকাশ ঠেকানোর মতো শক্তিশালী অবস্থানে ওই দলটি থাকবে কিনা সেই বিষয়টিও ইউনূস সরকার যাতে ভেবে দেখে। 12 ফেব্রুয়ারির আগে হঠাৎ করে যে কোনো সময় নির্বাচনকে স্থগিত হয়ে যেতে পারে? হ্যাঁ, একদম সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না, কারণ অলরেডি বিভিন্ন আসনে নির্বাচন স্থগিত হওয়া শুরু করেছে। অতএব এরকম যদি চলতেই থাকে, আমরা অ্যানালজি করবো যে যে খবর দর্শক, দুটি আসনে নির্বাচন স্থগিত। এখন যে কারণে দুটি আসনে নির্বাচন স্থগিত, আরো যেসব প্রশ্ন আছে এগুলোর সাথে অ্যানালজি করলে এরকম প্রশ্ন রেজ করে একদম পুরো নির্বাচন স্থগিত করিয়ে দেওয়া সম্ভব কিনা, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মেজর পলিটিক্যাল পার্টিগুলো, বিশেষ করে বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামী এবং থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই, ফোর্থ লার্জেস্ট অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি এনসিপি, এরা সবাই নির্বাচনের সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছে। বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাতের অভিযোগ করছে, লেভেল প্লেইং ফিল্ড নেই বলছে, নির্বাচনের পরিবেশ এখনো হয়নি একথা বলছে। তাহলে তো নির্বাচনের পরিবেশ না হলে নির্বাচন কেন হবে? এসব প্রশ্ন কিন্তু অনিবার্যভাবে আমাদের সামনে আসে। অর্থাৎ দর্শক, এগুলো নিঃসন্দেহে শঙ্কার। আইনি অনেক ফাঁকফোকর আছে যেগুলো যথাযথভাবে সমাধান না করে সরকার নির্বাচনের দিকে এসেছে। আমরা যেটা বলেছিলাম দ্যাট শুড হ্যাভ বিন, ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, জাতীয় জীবনে নির্বাচনে একটা আমেজ বিরাজ করেছে, এটা চলতে থাকতো। একদম গ্রামের আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, হাই স্কুল পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হতো। এরপর স্থানীয় সরকার নির্বাচন চলতো 1 বছর 1.5 বছর যাবত। পুরো রাষ্ট্র শক্তির সক্ষমতার পরীক্ষা হতো এবং আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় বা নানান জায়গায় যে ত্রুটি বিচ্যুতিগুলো, এগুলো সব সমাধান হতো। ধীরে ধীরে আমরা একটা জাতীয় নির্বাচনের দিকে যেতাম। একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ন্যাশনাল ইলেকশন হতো, তার মাধ্যমে পিসফুলি পাওয়ার ট্রান্সফার হতো। কিন্তু না, বিএনপি ষড়যন্ত্র করে সরকারকে সেই পথে যেতে দেয়নি। সরকার কিন্তু সেটাই চেয়েছিল। আসিফ মাহমুদ বেশ কয়েকবার বলেছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা থাকতে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে করবো, কিন্তু বিএনপি কি জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে চাইনি, এটা হিসাবে স্পষ্ট। ছাত্র সংসদ নির্বাচন দেখলেই বোঝা যায় যে ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি হেরে গেছে। স্থানীয় সরকার নির্বাচনে, বাংলাদেশের কোন নির্বাচনে বিএনপি জেতার সক্ষমতা রাখে না। বিএনপি এখন একটা ধৈর্য পার্টি, কিন্তু বিএনপি মনে করেছে যে একটা চান্স নেই, মানে শুধু জাতীয় নির্বাচনে ভয়ানক কারচুপির একটা চান্স নেই, যদি করতে পারি করলাম, কিন্তু সব জায়গায় যদি হেরে যাই তাহলে তো কারচুপি করা যাবে না। বিএনপি রাজনীতি হচ্ছে এটা। এখন মজার বিষয়, এখানে একটা সমীকরণ আছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যদি ফ্যাসিস্ট, গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ থাকতো, বিএনপির অস্তিত্ব থাকতো না। কারণ বিএনপির যে থার্ড ক্লাস মাথামোটা স্যাঁচড়া রাজনীতি, তারেক রহমানের যে ব্যর্থ রাজনীতি, তাতে জামাত যথাযথ যোগ্য বিকল্প না বলে বিএনপির মোটামুটি অস্তিত্ব এখন আছে। শিবির ছাত্রদলের যোগ্য বিকল্প, যার ফলে ছাত্রদল এখন ধৈর্যা। কোন ক্যাম্পাসে ছাত্রদলের কোনো গুরুত্ব আছে বলে মনে হয়? নেই। ছাত্রদল ভিপি ক্যান্ডিডেট প্রার্থী দিতে পারে না, অন্য প্রার্থীকে সমর্থন দেয়, এতটা করুণ অবস্থা। শিবির যোগ্য বলে ছাত্রদল এই অবস্থা হয়েছে, কিন্তু জামাত যথাযথ বা প্রয়োজনীয় যোগ্য না বলে এখনো বিএনপির নামগন্ধ আছে। কিন্তু বিএনপির বিকল্প হিসেবে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হতো, তারা যদি জোট করার, মাঠে মিছিল করার সুযোগ দরকার ছিল, তারা যদি জাস্ট জোট করার সুযোগ পেত, বিএনপি এতদিনে সব বাংলাদেশ থেকে পালাতো। কারণ বিএনপি হচ্ছে চান্দাবাজদের দল, বিএনপি হচ্ছে শাস্ত্রাদের দল, বিএনপি হচ্ছে অশিক্ষিত মূর্খদের দল। তো দর্শক, এই জায়গায় কপাল ভালো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আর বিএনপি চেয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে
আওয়ামী লীগের এখন ফেসিবাদী রাজনীতি করা লাগবে না, জাস্ট যৌক্তিক রাজনীতি করলেই বিএনপি কঠিন দেওয়া যেত। বিএনপি অনেক জায়গায় জিতবে শুধু জামাতের প্রার্থীদের অযোগ্যতার কারণে। আওয়ামী লীগ থাকলে এটা থার্ড হতে পারতো না। বিএনপি অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে, এটা অনিবার্য। এটা আমার প্রেডিকশন, মিলিয়ে নিয়ে 8-10 বছর পর। তো দর্শক, এই জায়গায় বিএনপি ষড়যন্ত্রের কারণে স্থানীয় সরকার নির্বাচন করা বা সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হয়নি। এই সরকার বারবার বলেছিল যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবো। জুন পর্যন্ত আসলে তো একটা টাইম হতো, কিন্তু না, চাপ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করেছে, যার ফলে জামাত বাধ্য হয়েছে নির্বাচন চাইতে। কারণ নইলে তো একটা প্রশ্ন উঠেছে, জামাত তো পরাজয়ের ভয় নির্বাচন চায় না। তো এই জায়গায় সরকারের প্রস্তুতির অভাব ছিল, ঘাটতি ছিল, যার ফলে অনেক দুর্বলতা আছে। সেই দুর্বলতাগুলোর সুযোগ নিয়ে এখন নির্বাচন স্থগিত করার মতো ঘটনা ঘটছে। 2টি আসনে অলরেডি নির্বাচন স্থগিত, এরকম আরো ঘটতে পারে, পুরো নির্বাচন স্থগিত হতে পারে। আমি আসছি সেদিকে। কয়েক মাস আগে একজন হাইকোর্টের একজন বিচারপতি, আমি নাম বলবো না, তিনি আমাকে বলেছিলেন যে নির্বাচনের তফসিল, মানে তার ভাষ্য হচ্ছে নির্বাচন টাইমে হবে না, ইনফরমাল। তিনি নিয়তদের মানুষ, বিচারপতি হন যাই হন না কেন, তিনি ব্যক্তি জীবনে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, তাদের সাথে পলিটিক্যাল আলোচনা করতে পারেন, এবং পেশাদারিত্বের জায়গায় ঠিক আছে। তিনি বলছেন যে নির্বাচন হবে বলে মনে হয় না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হয় না। কেন ভাই আঙ্কেল, কেন নির্বাচন হবে না? কারণ হচ্ছে নির্বাচন হবে না এই কারণে যে দেখবেন যে তফসিল ঘোষণা হয়ে গেছে, কিন্তু অনেক কনফ্লিকচুয়াল বিষয় আছে যেগুলো মীমাংসা না করেই সরকার নির্বাচনের দিকে যাচ্ছে। তো ওইটা রিট করবে, হাইকোর্টে আসবে, কোর্ট আইন অনুযায়ী নির্বাচন স্থগিত করে দিবে, তখন আর কিছু করার থাকবে না। আর তিনি এই অভিযোগ করেছেন আসলে ইউনূস সরকার আসলে নির্বাচন চায় কিনা, না বিএনপিকে বোকা বানাচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, এটাও একটা কোশ্চেন। তখন আবার বিএনপি নির্বাচনের বিষয় সিরিয়াস। হ্যাঁ, আমরা তো দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে। এই খবরটা একটু দেখেন, তাহলে বুঝবেন যে 12 ফেব্রুয়ারি আগে জাতীয় নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে কিনা। 2টি আসনে নির্বাচন স্থগিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশটা কিন্তু আপিল বিভাগের, ভেরি ইম্পর্টেন্ট। কতদূর ঘটনা পৌঁছে গেছে দেখেন। পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 9 জানুয়ারি এই সিদ্ধান্তের কথা জানা গেছে। বিষয় নিশ্চিত করেছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। এর মানে নির্বাচন কমিশন কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী অলরেডি স্থগিত করে ফেলেছে। এমন 300 আসনে নির্বাচন হচ্ছে না, 298 আসনে। সামনে এরকম অনেক কিছু শুনবেন। নির্বাচন আপিল বিভাগের আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত 5 জানুয়ারি পাবনা 1 ও পাবনা 2 সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের গত 24 ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসিও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ আদেশ দেন। মানে প্রধান বিচারপতির আদেশ, এটার পরে আপনি আর অন্য কোথাও যেতে পারবেন না, সমাধান করে নির্বাচনের দিকে যেতে হবে। এবার আসেন, কোন একটা আসন নিয়েও যদি ঝামেলা হয় তাহলে পুরো 300 আসনে ঝামেলা হয়। কিভাবে? আসন তো 300, আসন তো 301টা না, 302টা না। যেমন বাগেরহাটের যদি 3টা থাকতো তাহলে গাজীপুরের একটা বাড়তো, বাগেরহাটের 4টা বল থেকেছে বলে গাজীপুরের একটা কমেছে। মানে এক জায়গাটা কমলে বাড়লে কিন্তু পুরোটার উপর প্রভাব পড়ে। অতএব পুরো জাতীয় নির্বাচনের উপর এই ঘটনার প্রভাব পড়তে পারে। এবং আরো অনেক কনফ্লিক্টিং বিষয় ছিল, যেমন একটা রিট আছে শুনানিতে উঠবে, সেটা হচ্ছে যে সংবিধান অনুযায়ী এই অন্তর্বর্তী সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হতে হবে, একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন, এটা হতে পারে না। এটা বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রিট করা হয়েছে। তো এইসব ঘটনায় তো পুরো নির্বাচন স্থগিত হয়ে গেলেও যেতে পারে। এই 2টি নির্বাচন একই দিনে হওয়ার কোনো বিধান নাই, তা আরপিওতে নাই, সংবিধানও নাই। এ বিষয়ে আমি এই রিটটি করেছি। আগামীকাল হয়তো শুনানি হতে পারে ইনশাআল্লাহ। তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে 2011 সালে এবং সেটি সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে এক রায়ে, কিন্তু সংবিধান। দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাই বলবো, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত হবে ভালো থাকবেন।